সাক্ষ্য ও ঝিলের ফুলশয্যা রাতে চৈতি তার ছুরি বার করে ঝিলকে মারতে গেল এবং বলল, তোদের এই সম্পর্কের মাঝখানে চৈতি কাঁটা হয়ে দাঁড়াবে, তোদেরকে শেষ করে ফেলবে। তোরা কি ভাবলি সুখে সংসার করতে পারবি? কোনো দিন নয়। আমি তোদের সংসারে বিচ্ছিন্নতা করেই ছাড়বো। তোরা এত সুখে তো থাকতে দিতে পারি না। সে ছুরিটা নিয়েই জানলা দিয়ে ক্ষতি করার চেষ্টা করলো। বন্ধুরা, আজকের পর্বে যখন সাক্ষ্যবাবু নিজের স্ত্রীকে ঘরের ভিতরে এনে তাকে নিজের মতো করে সাজায়, তার জন্য শাড়ি সিলেক্ট করে, সমস্ত গহনা বার করে নিজের ঘর থেকে দেয় তাকে। এদিকে ঝিল ফেস ওয়াশ করে রেডি হয়ে আসে। ঝিলকে দেখে সাক্ষ্য পুরো অবাক। সে বলে, তোমাকে মেকআপ বা কিচ্ছু দরকার নেই, তুমি এমনি খুব সুন্দর। তোমাকে দেখে আমার চোখ সরছে না। আর আমার টেস্ট এতটা খারাপ নয়, আমি যেটা মনে করি সবাই তোমাকে পছন্দ করবে। আমি বলছি শোনো ঝিল, তোমাকে মেকআপ বা কিচ্ছু করতে লাগবে না। জাস্ট ফেসটা মুছো, লিপস্টিক লাগাও, একটা টিপ লাগাও, আর রেডি হয়ে যাও শাড়িটি পরে, জাস্ট কিছু গহনা পরে। তোমাকে যদি কেউ চোখ সরাতে পারে তাহলে আমার নাম সাক্ষ্য চৌধুরী নয়, আমি বলে দিলাম। তখনই সাক্ষ্য ধীরে ধীরে ওকে রেডি করে নেয়। আর বাইরে থেকেই তক্ষুনি আমরা দেখব ডাকে যে বাইরে আসো তাড়াতাড়ি। কাজের লোক উইথ মেনু আসলে সেখানে সাক্ষ্য বলে, একটু অপেক্ষা করো মা, তুমি যাও, আমি দেখে নিচ্ছি। ঝিল সেই শাড়িটি নেয় এবং বলে, আমার হাজবেন্ডের পছন্দ। রেডি হয়ে যখনই দরজা খোলে, সেইখানে অপেক্ষা করতে দেখে সাক্ষ্য ও কাজের মাসি, তা দেখে তাদের চক্ষু চড়ক। সাক্ষ্য বলে, এ কী লাগছে সুন্দরী তোমাকে, চলো বিয়ের মঞ্চ তুমি এবার কাঁপাবে। আমাদের বৌভাতে প্রত্যেকটি ব্যক্তি যেন তোমাকে দেখে বলে, ঠিক যেভাবে তোমাকে চৈতি খারাপ করার চেষ্টা করেছিল তার ডবল সুন্দর তোমাকে লাগছে। তখন তিতির বলে, চৈতিদি একবার দেখো, সাক্ষ্য স্ত্রীকে তো দেখে তোমার থেকে বেশি সুন্দরী লাগছে। চৈতি বলে, শাট আপ, তুমি কি বলছো তুমি জানো? ও আর আমি একটি বস্তির মেয়ের সাথে তুমি আমাকে তুলনা করলে? তখনই সাক্ষ্য ছোট কাকিমা বলে, দেখছো ঝিলের কত সুন্দর লাগছে। তখন সাক্ষ্য অ্যানাউন্স করে ঝিল গান গাইতে পারে, তাই সে সবার জন্য গান গাইবে। ঝিল নিজে মাইকটি নেয় এবং একটি গান সবার সামনে গায়। সেই গানে প্রত্যেকজন মুগ্ধ হয়ে যায় এবং তাতে ডেডিকেট করে সাক্ষ্যকে বারংবার এবং বলে, আমি তোমাকে ভালোবাসি সাক্ষ্য। ঝিল পুরো পরিবারের সামনে এত সুন্দর করে গান গাইলে তার বাড়ির লোকজন সবাই হাততালি দিতে থাকে এবং বলে, ওয়াও সাক্ষ্য, তুমি জাস্ট অ্যামেজিং ওয়াইফ নিয়ে এসছো। যেই সব লোকজন তাকে একটুখানি আগেই ছোট বড় কথা বলছিল, তারাই এখন তার জন্য হাততালি দিচ্ছে। অপরদিকে দেখানো হয় ফুলশয্যা রাত। সেখানেই তিতির ও চৈতি অপেক্ষা করতে থাকে। চৈতি বলে, আমার আজ বুকটা ফেটে যাচ্ছে, ঠিক কতটা কষ্ট হবে বলে বোঝাতে পারছি না। আজ আমার জায়গায় অন্য কেউ শোবে, রোম্যান্স করবে সাক্ষ্যর সাথে, এই বিছানার অধিকার যেখানে আমার ছিল। বলতে না বলতেই পিছন থেকে ঝিল ও সাক্ষ্য এসে উপস্থিত হয়ে যায়। ঝিল বলে, কি ব্যাপার, তুমি এখনো বাড়ি যাওনি? তখনই চৈতি বলে, একটু সময় লাগবে আমার, আমি আসছি, আর কিছুক্ষণ পরেই চলে যাব। সুদর্শনা ও তার বোন সেখানে জল ও ফুল নিয়ে এসে হাজির হয়। বলে, সাক্ষ্য এই মালাটি তুমি ঝিলকে পরিয়ে দাও, ঝিল তুমি সাক্ষ্যকে পরিয়ে দাও। তোমরা বন্ধন জড়ো, একে অপরের সাথে সারা জীবন থাকবে বলে। তার প্রমাণ এই সুদর্শনা নিজেও। আর চৈতি, তিতির ও তার দিদি আছে সঙ্গে সঙ্গে। চৈতি বলে, হ্যাঁ অবশ্যই, আমি নিজে সমস্ত প্রমাণ রাখলাম। তখনই আমরা দেখব মিষ্টি গালে তুলে খাইয়ে দেয় ঝিলের সাক্ষ্য, জল খাইয়ে দেয় এবং তাকে আদর করে নিজের ওয়াইফ বানাতে থাকে। তখনই চৈতির গালে গিয়ে সাক্ষ্য দেয়া মিষ্টিটি খাওয়ার পরেই নিজে হাতে একটি রসগোল্লা গালে পুড়ে দেয় ঝিল। চৈতি, তিতির ও সুদর্শন তার পাশের বোনকে, তারা সবাই তো মেনে নিতে পারে, কিন্তু তখনই তিতির বলে, আমরা কি রাক্ষস নাকি, তুমি জোর করে আমাদেরকে খাইয়ে দেবো, আমরা খেয়ে নেবো? সেই কথার বিরোধিতা করে সাক্ষ্য এবং বলে, খাওয়ার ইচ্ছা হলে খাবি, না হলে বেরিয়ে যাবি, আমি কাউকে জোর করছি না। আর রইল বাদ, আমার ওয়াইফকে তুই এভাবে কথা বলতে পারিস না, নিজেকে সামলা তিতির। তুই ভুলে যাচ্ছিস তোর বাড়িতে যতটা অধিকার আছে, ঠিক তার ডবল অধিকার আমার স্ত্রীর আছে। এবং তারা দুধ খেয়ে নেয় একে অপরের সাথে। ঝিল তো নিজের হাজব্যান্ডের এই বিহেভিয়ার থেকে, সুইটনেস থেকে চোখ ঘোরাতে পারে না। সে বলে, সত্যি তোমার মতো হাজব্যান্ড প্রত্যেকটি মেয়ে তার জীবনে পাক, তাহলে তাদের জীবনে কষ্ট বলে কিচ্ছু থাকবে না। তুমি যেমনভাবে প্রত্যেকটি মেয়ের দুঃখ কষ্ট বেদনা বোঝো, তেমনভাবে দুনিয়ায় কেউ বোঝে না আজকালকায়।
তখন সুদর্শনা বলে, এমনকি আমার নিজের হাজবেন্ডও। ঠিক ঝিল যেমন একটি ছেলে পেয়েছে, ঠিক তেমনই কিন্তু সাক্ষ্য তুমি একটি মনের সুন্দর, দেখতে ভালো মেয়ে পেয়েছ। ঝিল খুবই ভালো মেয়ে। তার সাথে বিহেভ করে আমি যা বুঝলাম, সত্যি ওর মতো মেয়ে হয়তো আজকালকার দুনিয়া পাওয়া যায় না, যে নিজের স্বার্থ ভাবে না, যে নিজের জীবনকে বলিদান করে দিতে পারে। তাই সাক্ষ্য বলে, হ্যাঁ, আমি বুঝতে পেরেছিলাম নিজে ভুল, সেই জন্য তো আমি কাদায় পা দেইনি। আমি নিজে গিয়ে ঝিলকে তুলে নিয়ে এসে বিবাহ করেছি। তখনই চৈতি বলে, কি বলছিস কি তুই আমাকে? কাদায় পা দিয়েছিস মানে? আমার সাথে বিবাহটা কি তোর খারাপ হতো আমার জীবনে? তখনই সাক্ষ্য বলে, আজ এসব কথাবার্তা না হয় থাক, আমি না হয় সেই সব নিয়ে ডিসকাস করলাম না। আমি একটা কথাই বলতে পারি, কে ভালো আর কে খারাপ সেটা আমি বুঝি। আমাকে অন্তত এই জিনিসটা শেখাতে হবে না। সো তোরা যেটা ভাবছিস সেটা কোনো দিন হবে না চৈতি। আমি আর ঝিল একে অপরকে কোনোদিন ছাড়া তো দূরকার জিনিস, একে অপরকে ছাড়া ভাবতেও পারি না। ইটস ইম্পসিবল। সো তুই এই স্বপ্নটি সারা জীবন দেখে যা। তুই নাকি মাকে বলেছিস, যদি ঝিলের সাথে সম্পর্কটি ভেঙে যায় স্বাক্ষর, তাহলে তুই নাকি তাকে আপন করে নিবি আবারও। তুই আমাকে, তাহলে আমাদের সম্পর্কটা ভেঙে যাবে, এটা আগের থেকে অ্যাশোর্ড হয়ে নিয়েছিস? তখনই চৈতি বলে, না, আমি তো এসব কিচ্ছু বলিনি। তখনই তিতির পাশে দাঁড়িয়ে থেকে বলে, হ্যাঁ সত্যি, এসব কথা তো বলছিল না, অন্য কথা বলছিল। তখন সাক্ষ্য বলে, আমি বুঝতে পেরেছি, তোরা চড়ে চড়ে মাসতুতো ভাই, তুই আর আমার বোন দুজনে হাত মিলিয়ে আমাদের বিয়েটি ভাঙার জন্য, আমাদের মধ্যেখানে দ্বন্দ্ব সৃষ্টি করার জন্য উঠে পড়ে লেগেছিস। কিন্তু পারবি কি আদৌ? তোরা যেটা চেষ্টা করছিস সেটা কি সম্ভব করতে পারবি? আমার তো মনে হয় না। কিন্তু একটা কথা তোদেরকে বলে দিচ্ছি, এই সব ভাবতে ভাবতে যদি কোনো ক্ষতি করার চেষ্টা করিস আর আমি বুঝতে পারি, তাহলে এই বাড়ি থেকে নয় আমি চলে যাব, আর নাই তোদেরকে যেতে হবে। তিতির, নিজের জায়গাটা ভুলে যাস না। তুই আমার বোন, তুই যার সাথে হাত মিলিয়েছিস সেই মেয়েটিকে আমি পছন্দ করি না, বাবা পছন্দ করে না। তারপরেও তুই যদি ওর সাথে সম্পর্ক রাখিস, এসব কিছু করিস, তাহলে আমার কিছু বলা নেই। তক্ষুনি চৈতি বলে, রাত অনেক হয়েছে, আমি কি বাড়ি চলে যাব? তখন তিতির বলে, কেন? রাত 1টা বাজে, এই সময় কেউ বাড়ি যায়? একটি ইয়ং মেয়ে। তখন সাক্ষ্য বলে, যাও তুমি বাড়ি চলে যাও। তুমি থেকে কি করবে? এখানে তুমি থাকলে বিপদ ছাড়া ভালো তো কিছু হবে না। তখনই চৈতি বলে, এসব কথা বলিস না, আমি তোর খারাপ চাইনি, আমি তো ভালো চেয়ে তোর সামনে তোর স্ত্রীকে সাজিয়ে গুছিয়ে রেডি করালাম। তখন ঝিল বলে, হ্যাঁ আমি দেখছি তো, সত্যি আয়নায় দিকে তোমার এই সাজানো গোছানো আমি ভয় পেয়ে গেছিলাম। আমি যখন প্রথমবার আয়নাটা একবার নিজের মুখ দেখেছিলাম না, আমার জীবনে আমি ওরকম কোনো দিন লাগেনি। আমি হয়তো বস্তিতে থাকতে পারি, হ্যাঁ, নিজে মেকআপ করতে পারি না, কিন্তু তাই বলে অমন সাজ আমি এক্সপেক্টও করতে পারি না, আমি ভাবনাতেও আনতে পারি না। তুমি যেটা আমার সাথে করেছো চৈতি ম্যাডাম, সেটা খেলা বোঝায়। তখনই সুদর্শনা বলে, আজ তোমাদের শুভ রাত্রি। এই রাত্রে দুজন দুজনকে কাছে পাবে, একসাথে রাত কাটাবে। তাই এসব কথা থাকুক, আজ এসব নিয়ে কথা বলো না। সঙ্গে সঙ্গে তিতিরের দিদি বলে, হ্যাঁ, এসব কথা বাদ দিয়ে তোমরা একে অপরের সাথে রাতটা সুন্দরভাবে কাটাও, আর আমাদেরকে টাকাটা দিও। আমি ঘর ধরলাম না তোমাদের, যে টাকাটা হয় সেটা দাও। তক্ষুনি তিতির বলে, অবশ্যই দাদাভাই, টাকাটা দে, টাকা লাগবে তো। তোদের ফুলশয্যা রাত্রির, আজ তোদেরকে আমরা কিন্তু জ্বরে ঢুকতে বাধাও দেয়নি, কোনো কিছু বলিও নি, কিন্তু তোরা তারপরেও ঢুকে গেছিস যখন, টাকাটা কিন্তু আমাদের চাই। সে যত কথাই বলিস তুই, আমি আর কোনো বাধা শুনবো না। তখন সে বলে, আচ্ছা ঠিক আছে, তোদের টাকা লাগবে তো, বল কত টাকা চাস? হ্যাঁ, ওরা বলে, 1,00,000 টাকা লাগবে। তক্ষুনি ঝিল বলে, 1,00,000 টাকা? দরজা করার জন্য এত টাকা দিতে পারবো না, 20,000 টাকা দিতে পারি, সেটাও বেশি আমার পক্ষে। তখন চৈতি বলে, তোমাদেরকে দিতে হবে না তাহলে টাকা, বাদ দাও। সঙ্গে সঙ্গে ঝিল বলে, ঠিক আছে, দিতে হবে না। সুদর্শনা বলেই, না, তোমরা যেটা ভালো মনে করবে সেটাই দাও, আমি বারণ করছি না। তারপর সুদর্শনার কথা অনুযায়ী চৈতি ও সুদর্শনা, রীতি ও তিতিরকে সবার সামনে 30,000 টাকা দিয়ে ঝিল সেই ঘর থেকে বার করে দেয়। আমরা দেখব সুদর্শনা অ্যাপ্রিসিয়েট করে এবং বলে, শুভরাত্রি, সারা জীবন একসাথে ভালোভাবে থাকিস। সাক্ষ্য বলে, এভাবেই তোরা যদি থাকতে থাকিস তাহলে অবশ্যই ভালোভাবে কাটবে আমার ছোট বৌদি। তুমি যদি না থাকতে আজ হয়তো এই বিয়েটা এত সুন্দর হতো না। তুমি আছো বলে আজ আমরা এতটা সুন্দরভাবে এই বাড়িটিতে মানিয়ে গুছিয়ে চলতে পারছি। নাহলে হয়তো কোনো রিচুয়ালস একসেপ্ট করতো না, এমনকি বাড়ির লোক ইনভলভ হতো না। তোমার জন্য কী করে থ্যাংক ইউ জানাবো জানি না। তারপরেই আমরা দেখব
দরজা বন্ধ করে ঝিলের কাছে আসে ধীরে ধীরে সাক্ষ্য। ওদিকে চৈতির বুক ধকপক ধকপক করতে থাকে। সে সহ্য করতে পারে না সবটা। সে মনেই শুধু চলে তার সামনে দেখে সে একটি ছুরি পড়ে রয়েছে। সে নিজের ছুরিটি নিয়ে হাত কাটতে চায়। বলে আমি শেষ করে ফেলবো নিজেকে, কিন্তু আমি ওদের দুজনকে এক হতে দিতে পারবো না। আমার সাথে যার সংসার করার কথা ছিল, যার সাথে আমার স্বপ্ন পেতেছিলাম, সে আজ অন্য কাউকে আপন করছে আমার সামনে দাঁড়িয়ে। এটা কি করে হবে ভগবান? আমি কি করে সহ্য করব? তুমি বলো, এটা একটা মেয়ে হয়ে কোনোদিন সহ্য করা যায়? তখন সেখানে সুদর্শন বলে, সত্যি মানতে হবে, ঝিলের মতো মেয়ে এই যুগে একটি পাওয়া মুশকিল। আমি তো বলবো আমাদের বাড়িতে প্রত্যেকটি যদি ঝিলের মতো মেয়ে আসে, তাহলে আমাদের বাড়িতে সমস্ত লোকের কষ্ট দুঃখ সব মিটে যাবে, এমনকি আমারও। তক্ষুনি চৈতি সাইড থেকে অন্য ঘরে চলে যায় এবং সেই ছুরিটি নিয়ে কী করে শেষ করবে তাদের রাত নষ্ট করবে বলে সে ভাবনা করতে থাকে। এদিকে দেখানো হয় ঝিল ও সাক্ষ্য একে একে সমস্ত মালা খুলে দিচ্ছে, তার চুল থেকে গোলাপ ফুলটাই খুলে দিচ্ছে, তার একে একে করে ক্লিপ, সোনার সমস্ত গহনা সাক্ষ্য নিজে হাতে গায়ে থেকে ঝিলের খুলে দিচ্ছে। এবং তারা বলে, সমস্ত কিছু ঠিক আছে তো? তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? ঝিল লজ্জা পেয়ে মাথাটি নিচু করে নেয় এবং বলে, আমি কিছু বলতে পারবো না। তখনই সাক্ষ্য বলে, আমি তোমাকে পেয়ে সত্যি ধন্য মনে করছি। তোমাকে আমি স্ত্রী হিসেবে পেয়ে আমি তো এক মুহূর্ত ভেবেইছিলাম তোমাকে আর কোনো দিন আমি ভালোবেসে কাছে আনতে পারবো না ঝিল। আমার তোমার সাথে প্রত্যেকটি রাত যেগুলো আমি তোমার এক বিছানায় কাটিয়েছিলাম, সেগুলো আমি কোনো দিন ভুলতে পারবো না। আজ তোমাকে আমি সবার সামনে নিজের স্ত্রী হিসেবে পেয়েছি। আমার বুকে যে কষ্ট বেদনা ছিল সব মিছে গেছে। সত্যি তুমি একটা ভালো মেয়ে। আই লাভ ইউ, আই লাভ ইউ ঝিল, আই লাভ ইউ সো মাচ। সে একটি গোলাপ ফুল নিয়ে সাক্ষ্য বসে পড়ে ঝিলের সামনে, তাকে প্রপোজ করে দেয়। ঝিল লজ্জা পেয়ে নিচে সে ফুলটি নিয়ে চুমু খেয়ে বিছানা রেখে তারা একে অপরকে জড়িয়ে ধরে একটি চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ে ফুলশয্যা রাতে। আর এদিকে ঝিল সে দরজার সামনে ছুরিটি নিয়ে অপেক্ষা করতে থাকে, কিভাবে তার ক্ষতি করবে।